নমস্কার, আমি সুধা চন্দ্রন ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। মা, কেমন আছে শরীর এখন? আরে বাবা, বয়সের সাথে সাথে প্রেসারের বাড়া কমা স্বাভাবিক ব্যাপার। আরে তুমি এসে গেছো? ব্যাডমিন্টন র্যাকেট? এটা আমাদের অনুর জন্য এনেছি। কেমন চলছে ওর ব্যাডমিন্টন প্র্যাকটিস? কিসের আবার প্র্যাকটিস? অর্ধেক দিন যাই না, সারা দিন শুধু আঁকে। আরে তাতে আর খারাপ কি আছে, পেন্টিংটা ওর শখ। কিন্তু মা, ওকে ব্যাডমিন্টন প্লেয়ার বানানো আমাদের স্বপ্ন। আরে বাবা, তুমি চলে এসছো? অনু, আমি তো এসে গেছি, কিন্তু তোমার মা কি বলছেন? তুমি ব্যাডমিন্টন প্র্যাকটিস ক্লাসে বাঙ্ক করছো? বাবা, আমাদের কলেজে না পেন্টিং কম্পিটিশন ছিল, তাই আমি সেটাতেই কনসেন্ট্রেট করছিলাম। অনু, আমি তোমায় কতবার বলেছি যে এই পেন্টিং এ কোনো ফিউচার নেই, তোমাকে ব্যাডমিন্টন প্লেয়ার হতে হবে। বাবা, ওইসব ছাড়ো, আমার মেডেলটা দেখো। বাবা, আমি কম্পিটিশনে জিতে গেছি, আমি ফার্স্ট হয়েছি। আরে বাহ, কি ভালো খবর, মেডেলটা দেখা তো আমায়। বাবা, তুমি খুশি হওনি? অনু, এই মেডেল যদি তুমি ব্যাডমিন্টনে পেতে, তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না। তুই চুপ কর। মেয়েটাকে উৎসাহ দেওয়ার বদলে ওকে তুই বকছিস। মা, তুমি এই ব্যাপারে অন্তত কথা বলো না। অনু, তোমার ভাই আদিত্য স্টেট লেভেল ক্রিকেটে এন্ট্রি নিয়েছে, আর তুমি এই সামান্য মেডেল নিয়ে খুশি হচ্ছ? হাই বাবা। হাই আমার বিরাট কোহলি, কেমন চলছে ক্রিকেট প্র্যাকটিস? সুপার, দেখে নিও, খুব তাড়াতাড়ি তোমার ছেলে আইপিএল এ খেলবে। শেখো কিছু নিজের ভাইয়ের কাছে। কাল থেকে তুমি তোমার এই পেন্টিং এ ফুল স্টপ লাগাবে, আর নিজের পুরো কনসেন্ট্রেশন ব্যাডমিন্টনে দেবে। কি প্র্যাকটিস করব বাবা? আমাদের কোচকেই আরো প্র্যাকটিস করা দরকার। অনু, নিজে তো কিছু করবি না, অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছিস। সারাদিন প্র্যাকটিস ছেড়ে সব সময় এই ফালতু পেন্টিং করে যায়। কি করছিস? মেয়েটা তো ছবি আঁকছিল। মা, আজ তুমি আমাদের মাঝে কথা বলবে না। তোমার কোচের সঙ্গে দেখা করে আসছি। তোমার মা একদম ঠিকই বলেন, নিজের দোষ অন্যের উপর দেওয়াটা তোমার খুব সহজে আসে। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলছো। আর এটা কোন ডাইনির ছবি এঁকেছে? এই গাধা, এটা আমার ছবি রে। আদিত্য, কথা বলবে না। কতদিন আমাদের চুপ করাবে? নিজের মেয়েকে একবার বলো, তোমার স্বপ্নের কোনো দাম নেই ওর কাছে। মা, আমার স্কেচটা কেন ছিঁড়ে দিলে? দেখলে তুমি, দোষ করেছে আবার আমাদের মুখে মুখে তর্ক করছে। দেখলে তো,
দেখলে তো তুমি, নাকের ডগায় রাগ বসে আছে। আমার জানা আছে অনুকে কে শোধরাতে পারে। তাহলে এটার মানে হচ্ছে যে তোমার আমার কথাই মনে পড়লো না? তোমার ব্যাডমিন্টন কোচের কথা মনে ছিল। আরে এরকম কোনো ব্যাপার নয় শেখর, তুমি কি এটা জানো? শেখর কলেজে আমার জুনিয়র ছিল, আমরা দুজনেই ব্যাডমিন্টন প্লেয়ার হতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্য আমাকে ব্যাংক ম্যানেজার বানিয়ে দিল। তবে হ্যাঁ, শেখর নিজের স্বপ্ন পূরণ করেছে। শেখর ন্যাশনাল লেভেলে ব্যাডমিন্টন প্লেয়ার। তো শেখর, এবার আমার মেয়েকে ব্যাডমিন্টন স্টার বানানো তোমার দায়িত্ব। আরে দাদা, সেসব তো ঠিক আছে, কিন্তু এতক্ষণ ধরে আমার স্টুডেন্টের কথা শুনছি, সে এখন কোথায়? একবার দেখা তো করাও তার সাথে। কথায় কথায় তো ভুলেই গেছি। অনু, মা, মা এদিকে আয়। অনুমা, এ হলো মিস্টার শেখর, আমার বন্ধু আর তোমার এখনকার ব্যাডমিন্টন কোচ। হ্যালো অনু, আমি তোমার কোচ ঠিক কথাই, কিন্তু তুমি আমাকে কোচ নয় বরং বন্ধু ভাবতে পারো। তাহলে কোচ স্যার, ট্রেনিং কবে থেকে শুরু হচ্ছে? আরে দাদা, শুভ কাজে দেরি করে কি লাভ, কাল থেকেই শুরু করা যাক। চলে এসো ব্যাডমিন্টন কোর্টে। সেটাই ঠিক হবে। ঠিক আছে না অনু? কাম অন আনু, হোয়াট আর ইউ ডুইং? একটু তো কনসেন্ট্রেট কর দিদি। এক্ষুনি কনসেন্ট্রেট করছি। চল। আরে দিদি, এবার ঠিক করে খেলবি। ওহ কাম অন দিদি। মা, এই শোন, আম্মা, তোর এই ড্রামাবাজি বন্ধ কর, ঠিক আছে? আমি সব জানি, নাটক করছিস তুই। মা কিচ্ছু হয়নি, ড্রামাবাজি করে যাচ্ছে, নাটক এসব। না মা, সত্যি লেগেছে, পা মুচকে গেছে, খুব ব্যথা করছে মা। কি হয়েছে? কিচ্ছু না। আদিত্য, দেব, আদিত্য পেন্টিংটা দে। দেবো না। আদিত্য, আদিত্য, হ্যাঁ দেবো না। আদিত্য, আদিত্য, দেবো না। আদিত্য দাঁড়া। আদিত্য, কি? এই আমি না তোকে মেরে ফেলবো। এই এক সেকেন্ড, তোর পায়ে তো আঘাত লেগেছিল তাই না? কি হলো? ঠিক হয়ে গেল আঘাতটা? তোরা দুজন আবার শুরু করলি? মা ব্যথার এই নাটক করতে করতে বাড়িতে বসে আছে, এই দেখো এই সব ফালতু পেন্টিং করছিল। এই মেয়েটাকে নিয়ে না কি যে করবো কে জানে। আবার মিথ্যে কথা বলতে শিখেছিস তুই? নিজের ভাইকে দেখ, সবকিছুতে তোর থেকে ভালো, খেলাধুলা, লেখাপড়া সবকিছুতে তোর থেকে এগিয়েও। আর তুই আমাদের স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিচ্ছিস। মিথ্যেবাদী কোথাকার। আরে কি করছিস কি? খুশি? এবার হয়েছে তো?
এবার তোমরা দুজনে খুশি হয়েছো? মাথাটাই খারাপ হয়ে গেছে। ঠাম্মা, আমাকে কেউ ভালোবাসে না। এমনটা না রে মা, সবাই তোকে খুব ভালোবাসে। তুই তো আমার প্রাণ রে। মিথ্যে বলো না ঠাম্মা। যদি সত্যি আমায় ভালোবাসতো তাহলে আমার ফিলিংসকে, আমার প্যাশনকে বুঝতো। আমি ফেমাস পেন্টার হতে চাই, কিন্তু এরা আমাকে সাইনা নেওয়াল, সানিয়া মির্জা বানাতে চায়। ঠাম্মা, একমাত্র তুমি আমাকে বোঝো। কিন্তু বাবার সামনে তো তোমার মুখও বন্ধ হয়ে যায়। তুমি কেন এত ভয় পাও? ভয় পাই না মা। যেখানে আমার কথার কোনো দাম না থাকে সেখানে আমি কথাই বলি না। নে তুই শুয়ে পড় মা। একটা কথা মনে রাখিস, সবার কথা শুনবি কিন্তু করবি যেটা তোর মন চায়। নে শুয়ে পড়। আয়, তোকে একটা গল্প বলি। হ্যাঁ, খুব মজা হবে। ওই মেয়েটাকে তুই দেখেছিলি? ও তো পড়েই যাচ্ছিল। সত্যি রে, পড়ে গেলে খুব মজা হতো। হাই অনু। সাবাস সাবাস সাবাস, চলো গুড, খুব ভালো। আরে অনু, মনোযোগ দাও, ভালো করে খেলো। অনুপ, কি প্রবলেমটা কি তোমার? হ্যাঁ, খেলছো না কেন ঠিক করে? কনসেন্ট্রেট করো। হ্যাঁ, আরে কিভাবে র্যাকেট ধরে আছো তুমি? র্যাকেট এইভাবে ধরতে হয়। এভাবে, বুঝলে? তারপর ফেদারের উপর ততক্ষণ নজর রাখবে যতক্ষণ না র্যাকেট ওটার সঙ্গে কানেক্ট হচ্ছে, বুঝলে? আর তোমার দুটো পায়ের মুভমেন্ট আরো ফাস্ট করতে হবে। স্টার্ট। মনোযোগ দাও ওটার উপরে ভালো করে। হ্যাঁ, সাবাস, চলো। ভেরি গুড শিল্পী, ভেরি গুড। অনুপ, আর ইউ ক্রেজি? তোমার মনোযোগ কোথায়? হ্যাঁ, কি হলো? এই পুরো ব্যাডমিন্টন কোর্টে তোমার শুধু শরীরটাই রয়েছে, আত্মাটা নেই, বুঝলে? স্যার, আমি চেষ্টা তো করছিলাম। কোনো এক্সকিউজ প্রয়োজন নেই অনু, রেজাল্ট প্রয়োজন। শিল্পী, তোমার আজকের প্র্যাকটিস হয়ে গেছে, ইউ মে গো নাও। এই পৃথিবীতে কোনো কিছু ইম্পসিবল নয়। তোমার এক্সট্রা ট্রেনিং এর প্রয়োজন। তাহলে বরং একটা কাজ করা যাক, কাল থেকে 1 ঘন্টা এক্সট্রা প্র্যাকটিস করব, ঠিক আছে? ওকে স্যার, কিন্তু এক্সট্রা ক্লাস কাল থেকে। এখন আমি বাড়ি যাচ্ছি। শেখরের উপর আমার সন্দেহ হচ্ছে। ও আমাকে ওইভাবে কেন টাচ করছিল? আমায় কিছু তো একটা করতেই হবে, কিন্তু কি করি? মা বাবা তো আমার থেকে বেশি ওই শেখরকে বিশ্বাস করে। ওরা কি আমাকে বিশ্বাস করবে? অনু, তোমার প্রবলেমটা কি তুমি জানো? এই যে তোমার কোমরটা রয়েছে না, এটা বেন্ড হয়ে আছে। যতক্ষণ না এটা স্ট্রেট হবে ততক্ষণ তুমি খেলতে পারবে না। ছাড়ো আমায়! তোমার সাহস কি করে হলো আমাকে ছোঁয়ার? অনু, তোমার প্রবলেমটা কি?
আমি তোমাকে এতদিন ধরে অ্যাভয়েড করছি আর তোমার এসব আচরণ বেড়েই চলেছে। অনু, তোমার মাথা ঠিক আছে কি? যদি তোমার প্র্যাকটিস করতে ইচ্ছে না হয় তাহলে তুমি সেটা বলতে পারো, কিন্তু কারোর উপর ব্লেম করতে পারো না। আজকেই আমার লাস্ট দিন। তুমি বাবাকে নিজে বলবে যে তুমি আমাকে ট্রেন করতে পারবে না, না হলে তোমার এই নকল মুখোশটা সবার সামনে খুলে দেবো। স্যার, যদিও বাড়ি গিয়ে কিছু বলে দেয় তাহলে? সে ব্যাপারে তুমি চিন্তা করো না রঘু। ওর বাবা ওর থেকে বেশি আমার উপরে ভরসা করে। কিন্তু স্যার, রিস্ক নেওয়া যায় না। একটা কাজ করো, অনুর মাথায় প্রশ্নের থেকেও বেশি সম্ভাবনা ছিল। সে কি শেখরের ব্যবহারের ব্যাপারে নিজের মা বাবাকে বলতে পারবে? আর যদি বলতে পারেও, তার মা বাবা কি তার কথায় বিশ্বাস করবে, নাকি ওর প্রিয় বন্ধু শেখরকে বিশ্বাস করবে, যে আস্তিনের সাপ হয়ে নিজের বন্ধুর মেয়ের সম্মানকে ছোবল মারতে চলেছিল? শেষে অনু কি সিদ্ধান্ত নেবে? এই সত্যিটাকে কি পৃথিবীর সামনে সে নিয়ে আসবে, নাকি শেখরের এই ব্যবহারকে চুপচাপ সে সহ্য করে নেবে? আসুন দেখা যাক এই গল্পতে এরপর কি হয়। অনু হাতের বাইরে চলে যাচ্ছে, মিথ্যে কথা বলছে, মুখে মুখে তর্ক করছে। বাবা, তুমি এসে গেছো? আমার বলতেও লজ্জা লাগছে যে কি করে বলবো তোমাকে। শেখর, পরিষ্কারভাবে তুমি আমায় বলো, কি করেছে অনু? দেখো, তোমাদের সবার সামনে আমি বলতে পারবো না, কিন্তু এটাই বলতে চাই যে তোমরা অনুর মোবাইলের গ্যালারি চেক করে নাও। সব জানতে পেরে যাবে যে আমি কি বলতে চাই। এমন কি আছে আমার ফোনের গ্যালারিতে? অনু, ফোনটা দেখাও। কিন্তু বাবা, তোমার ফোনটা দেখাও। বাবা, কি আছে আমার ফোনের গ্যালারিতে? তুমি এইসব ভিডিও দেখছো? কি ধরনের ভিডিও? সঞ্জনা, তুমি ঠিকই বলছিলে, মেয়েটা সত্যি আমাদের হাত থেকে বেরিয়ে গেছে। তোমরা কোন ভিডিওর কথা বলছো? আমি জানি না এই ভিডিওগুলো আমার মোবাইলে কোথা থেকে এলো। আমাকে কেউ ফাঁসাচ্ছে। মিথ্যা কথা বলারও একটা লিমিট থাকে অনু। দাদা, আজ গ্রাউন্ডে এই ভিডিওটা দেখার সময় যখন আমি ওকে ধরি, তখন ওকে ওয়ার্নিং দিই যে সবকিছু তোমাকে আমি বলে দেবো। তখনও ও সব দোষ আমার ঘাড়ে দিয়ে দেয়। আজ সব স্টুডেন্টদের সামনে আমার লজ্জায়। বাবা, ও মিথ্যে বলছে। আরে বাবা, ওকে মারছিস কেন? আরে এই বয়সের মেয়ের গায়ে হাত দেওয়া ঠিক না। দুঃখ তো এর জন্যই হচ্ছে মা, যে ছোটবেলায় কেন ওকে মারিনি আমি। তোর ব্যাগ দেখা। বাবা, তোর ব্যাগটা আমায় দে। কিচ্ছু নেই আমার ব্যাগে। বাবা, কিচ্ছু নেই ওতে।
হ্যাঁ অনু, হাউ আর ইউ? আমি হোটেলে রুম বুক করে রেখেছি, তুমি টাইম মতো পৌঁছে যাবে। তারপর আমরা খুব এনজয় করব, ঠিক আছে? বাই বাই। তুই আমাদের মুখটা পুড়িয়েই ছাড়লি। আমার তো ওকে নিজের দিদি বলতেই ঘেন্না হচ্ছে। ভালো হতো যদি জন্মানোর পরেই তোকে শেষ করে দিতাম। বাবা, তুমি তো বিশ্বাস করো আমি কিছু করিনি, ও মিথ্যে বলছে। বাবা, তুমি জানো ও আমার সাথে অসভ্যতামি করেছে। বাবা, মা, ওকে রুমে বন্ধ করে রাখো, না হলে আমরা কোথাও মুখ দেখাতে পারবো না। ঠিক বলেছিস তুই। চল, আরে কি করছো? ওঠ তাড়াতাড়ি। শোনো, আরে এসব কি চল এখান করছো? থেকে। আরে আমার কথা আজকে তোকে শোনো। আমি দেখাচ্ছি। আরে নিজের মেয়েটাকে তো বিশ্বাস করো। চল। কোথায় যাচ্ছিস? কলেজে কলেজ যাচ্ছিস নাকি বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে? কথা যদি ভালো করে না বলতে পারিস বলিস না। সামনেই এক্সাম রয়েছে। অনু, নিজের ঘরে যাও। কিন্তু বাবা, তর্ক করবার কোনো প্রয়োজন নেই, নিজের ঘরে যাও। ঠাম্মা, তুমি জানো এরা আমায় জোর করে এখানে বন্দি করে রাখতে চায়। ঠাম্মা, আমি সত্যি বলছি, তুমি তো আমাকে বিশ্বাস করো, বলো নাকি তুমিও ওদের মতোই ভাবো? ঠাম্মা, বলো না। ঠাম্মা, ওঠো তুমি, আজ আমি তোমার ছবি আঁকবো। ঠাম্মা, চলো ওঠো। ঠাম্মা, 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 কি হয়েছে তোমার? ঠাম্মা, 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 ঠাম্মা। যদি অনুকে কেউ বুঝতে পারত তাহলে সে ছিল তার ঠাকুমা নন্দিনী দেবী। কিন্তু তার মৃত্যুর পর অনু একা হয়ে পড়েছিল, মন থেকে ভেঙে পড়েছিল। আর যখন অনুর নিজের লোকের সবচেয়ে দরকার ছিল, তখন তার পাশে তার আপন কেউই ছিল না। তার কাছে ছিল শুধু তার একাকিত্ব আর পেন্টিং। অনেক সময় এটা বলা হয় যে শিল্পীরা যখন আঁকেন তখন তারা নিজেদের ভাবনার দুনিয়ায় চলে যান, কিন্তু অনু এমন এক পৃথিবীতে চলে গিয়েছিল যেখান থেকে সে আর কখনো ফিরে আসতে পারল না। একটা কথা মনে রাখিস, সবার কথা শুনবি কিন্তু করবি যেটা তোর মন চায়। তোর একটু লজ্জা করে না, তাই না? কি পাস তুই এগুলো করে? হ্যাঁ, বাবা কতবার বলেছে এই পেন্টিং করা বন্ধ কর, আর তুই মরা মানুষের পেন্টিং করছিস। আমার ঠাম্মাকে মরা মানুষ বলছিস? মা, আরে কি হয়েছে রে? কি হয়েছে? দিদি, তুই পাগল হয়ে গেছিস? আমার ঠাম্মাকে মরা মানুষ কেন বলেছে ও?
ঠাম্মা কোথাও যায়নি, আমাদের সাথেই আছে। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না অনুকে নিয়ে কি করব। আমি তো তোমাকে বলেছিলাম ওকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দাও। হ্যাঁ? আদিত্য, বল- এটা মজার ব্যাপার নয়। দাদা, আমার মনে হচ্ছে অনুর কোনো একটা সিরিয়াস প্রবলেম রয়েছে। আরে অনু অনু মেরে ফেলবো। আরে তুমি আমার আরে জীবন দিদি, শেষ ছাড়ো, করে অনু। দিয়েছো। আরে কি করছিস? ছাড় ওকে। কি হচ্ছে কি? পাগল হয়ে গেছিস তুই? এখনই চল চল না চল। ছাড়ো বাবা। অনুমা, মারে অনুমা, দরজাটা খোল। মারে দরজাটা খোল। তুই কি তোর বাবার সঙ্গেও কথা বলবি না? অনুমা, দরজাটা খোল। মারে, আমি কাল থেকে এখানে দাঁড়িয়ে। বাবা, কেন এই পাগলের জন্য আমার ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছ? ঘুমিয়ে পড়েছো হয়তো। আমিও যাচ্ছি ঘুমোতে। অনুর অবস্থা দিনের পর দিন খারাপই হচ্ছে। না কিছু বলছে, না অন্য কারোর সঙ্গে কথা বলছে। সারাদিন ওই ঘরের মধ্যে পেন্টিং করে যাচ্ছে। আমি ওকে এই অবস্থায় আর দেখতে পাচ্ছি না। শোনো না, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, ও ঠিক বুঝবে। মনে হয় ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটাই ভালো হবে। কি বলছো কি তুমি? ওর এই মাথা খারাপের কথা সবাই যদি জেনে যায়, তাহলে ওর বিয়ে দেওয়া মুশকিল হবে। কিচ্ছু বুঝতে পারছি না যে কি করা উচিত। আদি, রেডি হয়েছিস? তাড়াতাড়ি চল, লেট হয়ে যাচ্ছে। মা, তুমি কেন টেনশন করছো? আমাদের জন্য পিসির বিয়ে আটকাবে নাকি? আচ্ছা শোন না, একটা কথা বলি, অনুকেও আমাদের সাথে নিয়ে যাই। কেন মা বিয়েতে ব্যাঘাত ঘটাতে চাইছো? জানো তো ওর মাথার ঠিক নেই। ওখানে যদি আবার কোনো গন্ডগোল করে। ঠিকই বলেছিস, কে জানে মেয়েটার মাথাটা কবে ঠিক হবে। আচ্ছা তুই চল। তুই আমাদের মুখটা পুড়িয়েই ছাড়লি। আমার তোকে নিজের দিদি বলতেই ঘেন্না হয়। ভালো হতো জন্মের পরেই তোকে আমি শেষ করে দিতাম। আমি বলেছিলাম ওকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দিতে। তুই পাগল হয়ে গেছিস। আমি বলেছিলাম তুই পাগল হয়ে গেছিস। মেন্টাল হসপিটালে তুই পাগল হয়ে গেছিস। আমার তোকে নিজের দিদি বলতেই ঘেন্না হয়। মা, এটা তো বন্দুকের আওয়াজ, তাই না? চল। মা, এই আয়নাটা বুলেটের জন্যই ভেঙেছে মা। আদি, বাবার বন্দুকটা কোথায় দেখ তো। হ্যাঁ।
বাবার বন্দুক এখানে। অনু, অনু কি করছিস? তুই বন্দুক কোথায় পেলি? দেখ দিদি, গুলি লেগে যাবে, বন্দুকটা নিচু কর। দিদি আমি বলছি গুলি লেগে যাবে, বন্দুকটা নিচু কর। দিদি আমার কথা শোন। স্যার, পয়েন্ট ব্ল্যাঙ্কে মারা হয়েছে আর দুজনেই মারা গেছে। পুরো বাড়িটাকে ভালো করে স্ক্যান করো। শর্মা, ফরেনসিক টিমকে ডাকো। তুমি গুলির আওয়াজ শুনেছো তাই না? আগে হ্যাঁ স্যার, যখনই আওয়াজটা শুনতে পেলাম মনে হলো কোনো গন্ডগোল হয়েছে, তারপরে আমি ফোনটা করলাম। আর কে কে থাকে এখানে? দাদাবাবু কানপুরের কোনো একটা ব্যাংকে কাজ করেন। স্ত্রী আর নিজের ছেলে ছাড়া অনু ওদের সাথে থাকে। কে? অনু দাদাবাবুর মেয়ে। হ্যালো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, সাবাস। কুমার দাদা? হ্যাঁ দাদা বলো। কি কি বলছো নাকি তুমি? দাদা তুমি পৌঁছো, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। প্র্যাকটিস করতে থাকো। বৈশালী, হ্যাঁ স্যার। পুরো বাড়িটার ভালো করে তল্লাশি করো। Okay, sir. কোনো জায়গা যেন বাদ না যায়। ওকে স্যার। স্যার, গিয়ে কথা বলো। হ্যাঁ স্যার। এই মেয়ে, বন্দুকটা নিচু করো। শর্মা, বৈশালী, তোমার নাম অনু? দেখো, আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব। এই গানটা আমাকে দিয়ে দাও, আমরা একসাথে ঘুরতে যাব। গানটা আমাকে দিয়ে দাও। এই তো ঠিক আছে, ঠিক আছে। গুড জব বৈশালী। তুমি ওকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করো। তোমার মা ভাইকে কে মেরেছে? আমি। কিন্তু কেন? রাগ ছিল ওনাদের ওপর? ব্যাস, মনে হলো তাই মেরে ফেলেছি। কিছু কারণ তো আছে। এমনি মেরে ফেলেছি, সবকিছুর কারণ হয় না। পাখি ঠিক একদিন উড়ে যাবে। বৈশালী, যার কথা শোনার মতন কেউ থাকে না, সে সাধারণত আকার মাধ্যমে সবটা বোঝাতে চায়। আমার মনে হচ্ছে অনু খুব একাকিত্ব বোধ করে। ওর সাথে কিছু তো একটা খারাপ হয়েছে। কি করে হলো এসব? সব শেষ হয়ে গেল আমার। দাদা, দাদা তুমি নিজেকে সামলাও। ওকে ডাকলেও আর উঠবে না দাদা। এটা হতে পারে না শেখর। ও আমার স্বপ্ন পূরণ না করে যেতে পারে না শেখর। ওকে উঠতেই হবে।
সামলাও দাদা, দাদা নিজেকে সামলাও। সবাই তোকে পাগল বলছিল, কিন্তু আমি সেটা মানিনি, কারণ আমার ভরসা ছিল যে একদিন তুই ঠিক হয়ে যাবি আর আমার নাম উজ্জ্বল করবি। কিন্তু তুই প্রমাণ করে দিলি যে শুধু তুই পাগলই না, খুনিও। ও আমার প্রিয়ার ছেলেটাকে মেরে ফেললো। দেখুন, শান্ত হয়ে যান আপনি। ও কিন্তু খুব ভয় পেয়ে রয়েছে। আপনার পরিচয়? আমি দাদার কলেজের জুনিয়র আর অনুর ব্যাডমিন্টন কোচও। কিন্তু আমি এটা জানতাম না যে আমার স্টুডেন্ট কোনোদিন মার্ডারও করতে পারে। আপনার সঙ্গে আমি একটু একা কথা বলতে চাই। এসো এসো দাদা, এসো। আপনি ওর বাবা? না। আপনি এখানেই দাঁড়ান, আসুন। চলুন। আপনার মেয়ে আপনার বউ আর ছেলেকে খুন করেছে, সেটা নিজেই স্বীকার করেছে। কি সমস্যা আছে ওর, আপনি বলতে পারেন? ওর পুরো পৃথিবীর সঙ্গে প্রবলেম ছিল। মানে ও যেটা ভাবছে ঠিকই। আপনি নিজের মেয়ের থেকে বেশি বন্ধুকে বিশ্বাস করেন। মিস্টার কুমার, আমি ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম, হয়তো আপনিও শুনে থাকবেন। ঠিক আছে, আরো একবার আপনাকে শুনিয়ে দিই। গ্রামে একটা বাচ্চা ছিল যে বারবার গ্রামবাসীদের চিৎকার করে ডাকতো, বাঘ এসেছে, বাঘ এসেছে, আমাকে বাঁচাও। যখন গ্রামের লোকেরা সেখানে পৌঁছতো তখন কোনো বাঘ থাকতো না। কিন্তু একদিন যখন সত্যি বাঘ এলো, তখন গ্রামের থেকে কেউ বাচ্চাটাকে বাঁচাতে এলো না, আর ওই বাঘ ওই বাচ্চাটাকে খেয়ে ফেললো। ওই গল্পটার মধ্যে ওই বাচ্চাটা আপনার মেয়ে অনু নয় তো? আমরা তো ওই বাঘটাকে ঠিক খুঁজে নেব, কিন্তু আপনার মেয়ের কথা ভালোভাবে শোনা উচিত ছিল। আপনি একবার ওর বয়ফ্রেন্ডের কথা আমাদের বলেছিলেন, কিন্তু আপনি এও বলেছিলেন যে আপনি ওর নাম জানেন না। কিন্তু যে নাম্বার থেকে ও কল করেছিল সেই নাম্বারটা তো আপনি নিশ্চয়ই জানেন, তাই না? পেতে পারি? হ্যাঁ, সেটা হয়তো অনুর ফোনে আছে। নিয়ে আসুন। আমার মনে হয় অনু কোনো বড় প্রবলেমে ছিল। ও নিজের প্রবলেমটাকে বাড়ির সবাইকে বলতে চেয়েছিল, কিন্তু বাড়ির লোকেরা ওর কথা ভরসা করেনি। এই গল্পটায় দুটো ভিলেন হতে পারে বৈশালী। প্রথমজন ওর কোচ শেখর, যার নালিশ ও নিজেই বাড়িতে করেছিল। আরেকজন স্যার? ওর সোকল বয়ফ্রেন্ড, যার ব্যাপারে আমরা এখনো কিচ্ছু জানি না। স্যার, ওর মোবাইলটা অন হয়েছিল, আমরা লোকেশন ট্রেস করে নিয়েছি। তুই তোর গার্লফ্রেন্ড অনুর সাথে মিলে ওর মা আর ভাইকে মেরেছিস, তাই না? কার কথা বলছেন? আমারও সব কোনো ব্যাপার নেই স্যার। কোনো গার্লফ্রেন্ড নেই? কোনো গার্লফ্রেন্ড নেই? না, হ্যাঁ? না। হুম। তবে তুই ওকে ফোন কেন করেছিলিস বল, বল। আমার কথাটা শুনুন, আমি সত্যি কথা বলছি স্যার। বল। আমি শেখর স্যারের জন্য কাজ করি। শেখর স্যারের নজর পড়েছিল ওই অনুর ওপর। আমি বেশ কয়েকবার দেখেছি উনি ফোন করার জন্য বলেছিল, তার জন্য পয়সাও দিয়েছে। বাকি স্যার, আমি কাউকে মারিনি স্যার, আমার ছেড়ে দিন স্যার, আমি কোনো ভুল করিনি, সব ওই শেখর স্যারের কাজ। হ্যাঁ স্যার। নিয়ে আয় ওই শেখরকে। দেখুন, এরকম ব্যবহার আপনি করতে পারেন না আমার সঙ্গে। আমি একজন রেসপেক্টেড মানুষ।
আর ব্যাডমিন্টন কোচ হিসেবে এই শহরের সবাই আমাকে চেনে। যদি আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করেন তাহলে কোর্টে নিয়ে যাব আমি আপনাকে। কার কোর্ট? তোর না আমার। চল, কোর্টে যাওয়ার আগে তোকে একটু ট্রেনিং দিয়ে নি। বল বল। আমি কিছু করিনি, কি করছেন? তুই গুরু আর শিষ্য সম্পর্কটাকে বদনাম করেছিস। অনুর হাতে শুধু পিস্তলটা ছিল, কিন্তু ও ট্রিগার তোর জন্য চালিয়েছিল। তাই এই দুটো খুনের কারণ অনু নয়, তুই। এখন তুই ইষ্টনাম জপ করা শুরু করে দে, কেননা অপরাধীদের কোর্টে মাপ বলে কিছু হয় না। কি? আমার মেয়েটার সঙ্গে এত কিছু হয়েছে, আর আমরাই ওর উপর অবিশ্বাস। আমি হলাম আসল অপরাধী। অ্যারেস্ট করুন স্যার। আমার স্ত্রী আর ছেলের মৃত্যুর জন্য অনু দায়ী নয়, আমি স্যার। এই কথাটা যদি আগে জানতে পারতেন তাহলে আজ আপনার পরিবার আপনার সাথেই থাকতো। পাখি ঠিক উড়ে যাবে, পাখি ঠিক উড়ে যাবে, পাখি ঠিক উড়ে যাবে, পাখি ঠিক উড়ে যাবে, পাখি ঠিক উড়ে যাবে। বাবা তুমি? না বাবা, আমি ব্যাডমিন্টন খেলবো না। আর না না, খেলবো না আমি ব্যাডমিন্টন। তোর স্বপ্নকে খুন করে আমি আমার স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম। আমায় ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। বাবা আমি একটা শর্তে ক্ষমা করে দেব। কি শর্ত? আমাকে তোমার ছবি বানাতে দিতে হবে। বলো। অবশ্যই আঁকবি। অনুর প্রতি অসহানুভূতিশীল হওয়ায় কুমারের শান্তির সংসার নষ্ট হয়ে যাওয়ার কারণ। কথায় আছে, পৃথিবী বিশ্বাসের ওপর চলে, কিন্তু আমরা কি নিজেদের চোখ বন্ধ করে কারোর উপর ভরসা করতে পারি? আমি এটা বলছি না যে মানুষের উপর আমাদের বিশ্বাস রাখা একেবারেই উচিত নয়, নিশ্চয়ই রাখা উচিত, কিন্তু ভেবে চিনতে। শেখর নিজের বন্ধুর পিঠেই ছুরি চালিয়েছিল, আর এই ছুরির ধার কুমারের পরিবারকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। যদি কুমার নিজের মেয়েকে বিশ্বাস করত, যদি অনুর পরিবার তার অন্তরের ইচ্ছেগুলো অনুভব করতে পারত, যদি শেখর কুমারের জীবনে একেবারেই না আসত, আমরা এই যদিটাকে সুযোগ দিই কেন? আমরা আগে থেকেই নিজের এবং নিজের পরিবারের ব্যাপারে সতর্ক থাকি না কেন? এরই সঙ্গে আমি সুধাচন্দ্রন এখন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম অ্যালার্টে একটা নতুন কাহিনী নিয়ে। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। জয় হিন্দ।